আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইশা মালিহা, ঢাকা মেডিকেল কলেজের K72 ব্যাচের ইন্টার্ন। আজকে আমাদের অ্যাক্সিস মেডিকেলের মেডিসিন রিভিউ ক্লাসগুলোর আমি আজকে সেকেন্ড ক্লাসটা নিচ্ছি। আর আজকের টপিক হলো এন্ডোক্রাইনোলজি। তো ক্লাসটা আজকে শুরু করি। যদি কারোর কোনো ভিজুয়াল বা অডিটরি কোনো প্রবলেম হয় তারা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো তাহলে এন্ডোক্রাইনোলজিটা অবভিয়াসলি অনেক বড়। তো এখানে অনেকগুলো টপিক আছে, কিন্তু যেই টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আজকে ওগুলাই নেওয়ার চেষ্টা করব। তো এন্ডোক্রাইনোলজি তো শুরু করলে অবভিয়াসলি একটা টপিক তো মাস্ট আসবে, যেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। এখন ডায়াবেটিস মেলাইটাস যখনই আসে স্যার ম্যাডামরা অবভিয়াসলি ফার্স্টে ডিভিশনগুলো জানতে চায়। কমন ডিভিশনগুলো তো সবাই বলে যে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এখন একটা নতুন জিনিস হয়েছে যে আগে আমরা বলতাম ইনসুলিন ডিপেন্ডেন্ট আর আসবে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এই দুই টার্মটা কিন্তু আর এক্সিস্ট করে না। কারণ ইভেন ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট মানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসও একটা লেভেলে গিয়ে ইনসুলিন লাগতে পারে। তো এখন আমরা শুধু টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস বলি। তারপরে একটা স্যার ম্যাডামরা কোয়েশ্চেন করে যে আচ্ছা, ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 ওর ছাড়া আর কি কারণে সুগার লেভেলটা বডিতে বাড়তে পারে। তো তখন যে অনেকগুলো রিজন আছে, কিন্তু যে কমনগুলো রিজনগুলো বলতে হয় সেটা নাম্বার 1 প্যাঙ্ক্রিয়াটিক রিজনগুলো, যে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস বা অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। আর আদার এন্ডোক্রাইন কজেসগুলো বলতে হবে। যেমন নাম্বার 1 আসবে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে যে গ্রোথ হরমোনটা আছে আর ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 1 IGF-1 বলি আমরা, যেটা ওটাও হাইপারগ্লাইসেমিয়া করতে পারে। তারপর নাম্বার 2 থাইরোটক্সিকোসিসও করতে পারে, কারণ ওটা গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস দুইটাকেই স্টিমুলেট করে। তারপর নাম্বার 3 আসবে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমেও অবভিয়াসলি গ্লুকোজ লেভেলটা বেড়ে যেতে পারে। আরেকটা আছে গ্লুকাগোনোমা আর ফিওক্রোমোসাইটোমা। তো এগুলাই টাইপ 1 টাইপ 2 ছাড়া আর কি কি কজ হতে পারে হাইপারগ্লাইসেমিয়ার জন্য। আর আরেকটা যেটা ইম্পর্টেন্টলি জিজ্ঞেস করে যে মনে করো একটা মানুষ একটা ড্রাগ খাচ্ছে অনেক দিন ধরে, হঠাৎ করে গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, তাহলে ওই ড্রাগটা কি? খুবই ইজি, ফার্স্ট বলে দিতে হবে যে ওটা স্টেরয়েড। কারণ যতগুলোই ড্রাগ খাই আমরা, স্টেরয়েড ইউজুয়ালি মোস্ট কমন কজ অফ কজিং ডায়াবেটিস মেলাইটাস। নেক্সট স্যার ম্যাডামরা যেটা একটা জিনিস জানতে চায় ওটা ইনক্রেটিন। এই জিনিসটা কি? এখন ইনক্রেটিন ইউজুয়ালি কমন যে দুইটা আছে গ্লুকাগন লাইক পেপটাইড অ্যান্ড গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। এই দুইটা জিনিস কি করে? ইউজুয়ালি যে আমরা ওরাল গ্লুকোজটা নিই, যখন আমরা ওরাল গ্লুকোজটা ইনটেক করি এই দুই ইনক্রেটিনটা আসে ইনসুলিন লেভেলটাকে বাড়ায় দেয়। তো এটা কি করলো? এটা গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন রিলিজ করলো। এটা কিন্তু গ্লুকোজ ছাড়া কখনোই ইনসুলিন রিলিজ করে না। সে হেন্স এটা কখনো হাইপোগ্লাইসেমিয়া হতে দেয় না, হাইপারগ্লাইসেমিয়াও হতে দেয় না। এখন ইনক্রেটিন জিজ্ঞেস করার রিজনটা কি? ইনক্রেটিন জিনিসটা এই জন্য জিজ্ঞেস করে কারণ এটার উপর বেস করে একটা খুবই কমন একটা ডায়াবেটিক ড্রাগ আছে, যেটাকে আমরা বলি ডাইপেপটাইডাইল পেপটাইডিস 4 ইনহিবিটর। এই জিনিসটা কি করে? এই ড্রাগগুলা ইনক্রেটিনকে ব্রেকডাউন করতে প্রিভেন্ট করে। তো অ্যাজ লং এজ ইনক্রেটিন আমাদের বডিতে আসে, যখনই আমরা গ্লুকোজ ইনটেক করব, সাথে সাথে আমাদের ইনসুলিন লেভেলটা ওই প্রপোর্শনালি বাড়বে। তো আমাদের নাইদার হাইপারগ্লাইসেমিয়া হতে দিবে নর হাইপোগ্লাইসেমিয়া হতে দিবে। এখন একটা জিজ্ঞেস করে যে আচ্ছা তাইলে এই DPP-4 ইনহিবিটরের একটা নাম বলো। কমন এগুলো গ্লিপটিনস নামে পাওয়া যায়, আমাকে সিটাগ্লিপটিন, স্যাক্সাগ্লিপটিন। ঠিক আছে, এটা গেল ইনক্রেটিন। তারপরে আসে আমাদের দেশে খুব কমনলি কোনটা থাকে, টাইপ 1 নাকি টাইপ 2? ইজি একটা কোয়েশ্চেন। এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসটা আমাদের দেশে বেশি। তারপরে জিজ্ঞেস করা হয় যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের সাথে আমাদের দেশে আরেকটা জিনিস খুব কমনলি পাওয়া যায়, ওটাকে কি বলা হয়? ওটার নাম মেটাবলিক সিনড্রোম। মানে আমাদের দেশে যেহেতু ডায়েটারি হ্যাবিটসগুলো আমরা একটু বেশি খাই, সেজন্য মেটাবলিক সিনড্রোমটা খুবই কমনলি থাকে। এরপরে জিজ্ঞেস করে মেটাবলিক সিনড্রোমে তাহলে কি কি কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টসগুলো আমরা বলবো হাইপারটেনশন নাম্বার 1, নাম্বার 2 ডিসলিপিডেমিয়া, নাম্বার 3 সেন্ট্রাল ওবেসিটি, নাম্বার 4 নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আর ফিমেলদের জন্য PCOS। মানে এই 5 কম্পোনেন্টসগুলো মেটাবলিক সিনড্রোমে থাকে। এর সাথে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস খুবই কমনলি অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, তারপরে এই পয়েন্টটাও গেল। নেক্সট আসবে যে কোয়েশ্চেনটা আসে
তাহলে বলো যে আমরা হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস ইনভেস্টিগেট করার জন্য আমরা হচ্ছে কি করি। এটা হচ্ছে দুই ভাগে ভাগ করে বলতে হয়। একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসকে হচ্ছে ডায়াগনোজ করার জন্য, আরেকটা হচ্ছে ওর কমপ্লিকেশনসগুলোকে হচ্ছে ডায়াগনোজ বা এক্সক্লুড করার জন্য। এখন অবভিয়াসলি হচ্ছে ডায়াবেটিস ডায়াগনোজ করার জন্য আমাদের হচ্ছে গ্লুকোজ লেভেলটা মাপতে হবে। ওগুলো অনেকগুলো আছে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ, র্যান্ডম ব্লাড গ্লুকোজ, ওজিটিটি, ইউরিন সুগার, এগুলো তো আছে। কিন্তু তারপরে আসে হচ্ছে যে আমরা কমপ্লিকেশনসগুলো দেখার জন্য কি করতে পারি। তো কমপ্লিকেশনসগুলো কিন্তু অনেক আছে, সেই জন্য হচ্ছে কমপ্লিকেশন কি আর ওটা দেখার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করি, এটা যদি একসাথে বলা হয় তাহলে জিনিসটা সুন্দরভাবে লাগে, স্যার ম্যাডামরাও খুশি হন। তো যেমন ফার্স্টে আমরা বলি হচ্ছে যে ডায়াবেটিসে যেমন হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা খুবই কমন একটা কমপ্লিকেশন। তো ওটার জন্য আমাদের হচ্ছে সেরাম ইলেকট্রোলাইটটা অবভিয়াসলি দেখতে হবে, কারণ হচ্ছে ওখানে কিন্তু হাইপার ক্যালেমিয়াটা হচ্ছে খুবই কমনলি ইনভলভ থাকে। তারপরে হচ্ছে আমাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা খুবই কমন একটা সিচুয়েশন, ওই জন্য হচ্ছে আমাদের ইউরিনে অ্যালবুমিন। এখন কোন অ্যালবুমিন? মাইক্রো অ্যালবুমিনটা কিন্তু আমাদের দেখতেই হবে। আর ওর সাথে হচ্ছে অবভিয়াসলি সেরাম ক্রিয়াটিনিন অ্যান্ড হচ্ছে ইউরিয়া। তারপরে হচ্ছে আমাদের কার্ডিয়াক কমপ্লিকেশনসও থাকে, যার জন্য আমাদের হচ্ছে ইসিজি করা উচিত আর হচ্ছে চেস্ট এক্সরে করতে হবে। তো এগুলা হচ্ছে মোটামুটি গেল। তারপরে হচ্ছে আমাদের বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি ডায়াবেটিক পেশেন্টকে কমপ্লিটলি এক্সামিন করি তাহলে চোখে আমরা কি পাবো। চোখে এখন এটা হচ্ছে অনেকগুলা ভাস্ট হচ্ছে জিনিসপত্র লেখা আছে, কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে যেভাবে বললে ছোটোভাবে যেভাবে বলা যায়, একটা আমরা বলতে পারবো হচ্ছে যে স্যার এটা হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে নন প্রলিফারেটিভ আর একটা হলো প্রলিফারেটিভ। এখন নন প্রলিফারেটিভ হচ্ছে আর্লি স্টেজেগুলো থাকে। আর্লি স্টেজে আমরা কি পাই, অনেকগুলো পয়েন্ট আছে এখানে আবার, কিন্তু একটা যেটা বলতে হবে ওটা হচ্ছে মাইক্রো অ্যানিউরিজম। নন প্রলিফারেটিভে মাইক্রো অ্যানিউরিজমটা খুবই কমনলি থাকে। তারপরে আসে হচ্ছে প্রি প্রলিফারেটিভ। প্রি প্রলিফারেটিভে আসবে হচ্ছে কটন উল স্পট আর হচ্ছে ভেনাস ব্লিডিংটা বলবা। আর প্রলিফারেটিভে আমরা কি পাবো, ওখানে থাকবে হচ্ছে নিওভাস্কুলারাইজেশন। মানে তিন ভাগে ভাগ করতে বলতে হবে আবার, নন প্রলিফারেটিভ, প্রি প্রলিফারেটিভ আর থাকে হচ্ছে প্রলিফারেটিভ। তো এই তিনটার মধ্যে হচ্ছে নন প্রলিফারেটিভে মাইক্রো অ্যানিউরিজম বলতে হবে, তারপরে প্রি প্রলিফারেটিভে হচ্ছে ভেনাস ব্লিডিং অ্যান্ড কটন উল স্পট, আর প্রলিফারেটিভে বলতে হবে নিওভাস্কুলারাইজেশন। এটা বলার পরে হচ্ছে ওদের একটা কোয়েশ্চেন থাকে যে তাইলে হচ্ছে হাইপার টেনশনেও চোখে হচ্ছে কয়েকটা সাইন সিমটম থাকে, আবার হচ্ছে ডায়াবেটিস মেলাইটিসও হচ্ছে সাইন সিমটম থাকে। তো আমরা হচ্ছে এই দুইটাকে কেমনে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এখন হাইপার টেনশনে যে দুইটা হচ্ছে থাকে ওটা হচ্ছে আর্টারি ও ভেনাস নিপিং, মানে হচ্ছে আর্টারি আর ভেন যেখানে ক্রস করে ওই জায়গাগুলো ন্যারো হয়ে যায়। আর একটা হচ্ছে ফ্লেম শেপড হেমোরেজ। কিন্তু এখানে ডায়াবেটিসে কি থাকে, এখানে কিন্তু ফ্লেম শেপ না, ডট অ্যান্ড ব্লট হেমোরেজ থাকে, মাইক্রো অ্যানিউরিজম থাকে আর কটন উল স্পট। জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে শুনতে, কিন্তু মানে মেইনলি হচ্ছে দুইটা কথা ব্যাস বলতে হয়। হাইপার টেনশনে হচ্ছে ফ্লেম শেপড হেমোরেজ আর আর্টেরিও ভেনাস নিপিং, আর ডায়াবেটিস মেলাইটিসের ডট ব্লট হেমোরেজ, মাইক্রো অ্যানিউরিজম আর কটন উল এক্সুডেট। আচ্ছা, তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডায়াবেটিসে, যে ডায়াবেটিস আমরা ম্যানেজ কেমনে করব। এখানে হচ্ছে 3D বলা হয়, যে ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। যখনই আমরা হচ্ছে ড্রাগসে আসবো তখন শুরু হয়ে যায় স্যার ম্যাডামদের সবচেয়ে প্রিয় কোয়েশ্চেনগুলো, যে আচ্ছা কয়টা ড্রাগসের নাম বলো। তো ইউজুয়ালি ফার্স্টে যেটা হচ্ছে শুরু হয় যে মেটফর্মিন বলে সবাই। তখন স্যার বা ম্যাডামরা হচ্ছে ইউজুয়ালি ওই ড্রাগটার সাইড ইফেক্ট প্লাস মেকানিজম অফ অ্যাকশন দুইটাই জানতে চায়। তো এখানে একটু ফার্মাকোলজিও থাকে। যখন আমরা ফার্স্টে মেটফর্মিন বলবো, মেটফর্মিন কি করে, যে এটা হচ্ছে ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে হচ্ছে বাড়ায় দেয়। তারপরে হচ্ছে এর সবচেয়ে কমন সাইড এফেক্ট কি, এটা হচ্ছে কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস করতে পারে। সেই জন্যে হচ্ছে আমাদের সেরাম ক্রিয়াটিনিনটা খুব মনিটর করতে হয়, কারণ এটা হচ্ছে কিডনি ড্যামেজ করতে পারে। তারপরে যে আরেকটা কমন ড্রাগ আসবে হচ্ছে সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল ইউরিয়া কেমনে কাজ করে, এটা হচ্ছে এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেলসগুলোকে ব্লক করে দেয়। এটা করে কি হয়, এটার জন্য হচ্ছে ইনসুলিনের রিলিজটাকে বাড়ায় দেয়। যেহেতু হচ্ছে এটা ইনসুলিনের রিলিজটাকে বাড়ায় দেয়, নাম্বার 1 হচ্ছে সাইড এফেক্ট কী হতে পারে, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, কারণ এটা কন্টিনিউয়াসলি হচ্ছে ইনসুলিন রিলিজ করতে থাকে রিগার্ডলেস অফ গ্লুকোজ কনসেন্ট্রেশন। তারপরে একটা আসে হচ্ছে থায়াজোলিডিন ডায়ান্স। এটা কাজ করে হচ্ছে যে এটা পারক্সিজম প্রলিফারেটিভ রিসেপ্টর গামা, মানে হচ্ছে PPAR গামা, এই জিনিসটার উপর ওয়ার্ক করে। এটা করার জন্য হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটিটাকে হচ্ছে বাড়ায় দেয়।
এর কমন সাইড এফেক্টটা হচ্ছে এখানে ফ্লুইড রিটেনশন, মানে হার্ট ফেলিয়ার হতে পারে। সেই জন্য এই ড্রাগগুলো হচ্ছে এখন আর কিন্তু কমনলি ইউজ করা হয় না, ইভেন বাজার থেকেও হচ্ছে কয়েকটা ড্রাগ উঠায় দেওয়া হয়েছে। তারপরে আসবে হচ্ছে এই যে ডাইপেপটাইডাইল পেপটাইডিস 4 ইনহিবিটর, মানে হচ্ছে আমাদের গ্লিপটিনসগুলো, যে হচ্ছে সিটাগ্লিপটিন বা স্যাক্সাগ্লিপটিন, এগুলোর হচ্ছে তেমন কোনো সাইড এফেক্ট নাই, হেন্স হচ্ছে এটা এখন কারেন্টলি খুব পপুলার হয়ে যাচ্ছে। এগুলোর কমন সাইড এফেক্ট হচ্ছে ওইটাই, যে নজিয়া, ভমিটিং, আর মাঝে মাঝে কয়েকটা রেয়ার কেসে প্যানক্রিয়াটাইটিস দেখা গেছে। আর তারপরে একটা আসতে হচ্ছে SGLT2 ইনহিবিটার্স, এখানেগুলো হচ্ছে ফ্লজিনগুলা, মানে হচ্ছে ক্যানাগিফ্লজিন বা এম্পাগিফ্লজিন। এটার কাজটা কেম করে, এটা হচ্ছে রেনালের প্রক্সিমাল টিউবিউলে যেটা আছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1, ওইটাকে ইনহিবিট করে দেয়। তো হচ্ছে গ্লুকোজ অবভিয়াসলি হচ্ছে আর অ্যাবজর্ব হতে পারে না, সেই জন্য হাইপারগ্লাইসেমিয়া হতে পারে না। এখন যেহেতু গ্লুকোজ বডিতে নাই কিন্তু হচ্ছে ইউরিনে গ্লুকোজ বেশি আছে, এটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে ওটা ইউরিনে হচ্ছে একটা সোর্স অফ ইনফেকশন হয়ে দাঁড়ায়। সেই জন্য হচ্ছে মনে করো ফাঙ্গাল ইনফেকশন বা হচ্ছে জেনিটাল ইনফেকশন বা UTI, এগুলো খুব কমন সাইড এফেক্ট থাকে। ঠিক আছে, আর হচ্ছে অবভিয়াসলি যদি আমরা ড্রাগসের নামে আসি, ইনসুলিন তো আসবেই। এখন একটা কোয়েশ্চেন করা হয় যে আমাদের এখানে হচ্ছে ইনসুলিনের কোন রেজিমেন্টটা খুব কমনলি ফলো করি আমরা হচ্ছে যেটা ফলো করি ওটাকে আমরা বলি হচ্ছে বেজাল বোলাস রেজিমেন্ট। তো হচ্ছে বেজালে হচ্ছে আমরা কি কি রাখি, বেজালে হচ্ছে আমরা লং অ্যাক্টিং ইনসুলিনগুলো দিই, যেটাকে আমরা হচ্ছে কয়টা নাম জিজ্ঞেস করে, যেমন হচ্ছে গ্লার্গিন, ডেটেমির, আর তারপর একটা থাকে হচ্ছে বোলাসগুলোতে আমরা হচ্ছে আইদার র্যাপিড অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং ইউজ করি। র্যাপিড অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং কয়েকটা নাম বললেই হয়, যেমন হচ্ছে লিসপ্রো, অ্যাসপার্ট, এইটাই। তারপরে আরেকটা জিজ্ঞেস করবে লাস্টে যে হচ্ছে আচ্ছা ইনসুলিন যে আমরা ইউজ করতেছি এইটারও হচ্ছে অনেকগুলো কমপ্লিকেশন আছে, কিন্তু কোন কমপ্লিকেশনটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ওয়ারিড থাকি, ওটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিন আর সালফোনাইল ইউরিয়া দুইটাই কিন্তু হচ্ছে সবচেয়ে কী বলবো, সবচেয়ে ক্রিটিক্যাল যে সাইড এফেক্টটা থাকে সেটার নাম হলো হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, তারপরে এখন আমরা আসলাম হচ্ছে ডায়াবেটিক কমপ্লিকেশনসে। ডায়াবেটিক কমপ্লিকেশনসের মধ্যে হচ্ছে সবচেয়ে ফিয়ারফুল এবং সবচেয়ে কমনলি যেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। কিটোঅ্যাসিডোসিসের মধ্যে হচ্ছে 3টা কার্ডিনাল ফিচার্স থাকে। নাম্বার 1 হাইপার কিটোনেমিয়া, নাম্বার 2 হাইপারগ্লাইসেমিয়া, নাম্বার 3 হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে হাই অ্যানায়ন গ্যাপ কথাটা কিন্তু বলতে হয়, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ আর একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ। কিন্তু এখানে কিন্তু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। কেন? কারণ হচ্ছে এখানে অনেকগুলো কিটোন বডি ফর্ম হয়, ওই কিটোন বডিগুলো কিন্তু নেগেটিভলি চার্জ থাকে, তাই হচ্ছে অ্যানায়নের লেভেলটা বডিতে বেড়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে জিজ্ঞেস করে এই সাইন্স অ্যান্ড সিমটমস। সাইন্স অ্যান্ড সিমটমস অ্যাগেন এর অনেকগুলো আছে, কিন্তু অ্যাটলিস্ট যেগুলো বলতে হয়, সিমটমসের মধ্যে অ্যাবডমিনাল পেনটা বাদ দেওয়া যাবে না। আর সাইন্সের মধ্যে হচ্ছে এয়ার হাঙ্গার, মানে হচ্ছে কুজমল ব্রিদিং, আর হচ্ছে একটা স্মেল অফ অ্যাসিটোন থাকে। এখন আরেকটু ভালো করে জিজ্ঞেস করে আচ্ছা এই কুজমল ব্রিদিংটা হওয়ার রিজনটা কি, যে এটাতে কিন্তু হচ্ছে একটা কম্পেনসেটরি মেকানিজম। যেহেতু আমাদের বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি আমাদের বডিতে বাইকার্বনেট লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। যেহেতু বাইকার্বনেট লেভেলটা কমে যাচ্ছে, বডি এটা কম্পেনসেট করার জন্য কার্বন ডাইঅক্সাইডকেও কমায় দেয়। কার্বন ডাইঅক্সাইড কেমনে করবে, যদি আমরা হচ্ছে হাইপার ভেন্টিলেট করি, মানে বেশি বেশি নিঃশ্বাস নিই, বেশি বেশি নিঃশ্বাস নিলে কী হবে, কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা হচ্ছে কমে যাবে। ওটাকেই বলে হচ্ছে এয়ার হাঙ্গার বা হচ্ছে কুজমল ব্রিদিং। এটা হচ্ছে একটা কম্পেনসেটরি মেকানিজম টু মেটাবলিক অ্যাসিডোসিস। তারপরে আসে হচ্ছে যে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে ম্যানেজ কেমনে করব। এখন এটা হচ্ছে বইয়ে একটা সুন্দর করে একটা চার্ট আছে, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, অ্যান্ড অবভিয়াসলি এত কিছু মনে রাখার তো খুব ডিফিকাল্ট। তো অ্যাটলিস্ট হচ্ছে আমাদের টাইম ডিউরেশনগুলো হচ্ছে জানতে হবে, যে হচ্ছে আমরা ফার্স্টে 0 to 60 মিনিটস একটা ম্যানেজ করি, তারপরে 60 মিনিটস টু 6 আওয়ার্স, 6 to 12 আওয়ার্স, তারপরে আসে হচ্ছে 12 to 24 আওয়ার্স। এইভাবে হচ্ছে আমরা ভাগ করে নিই। তারপরে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট মেইন লাইন অফ ট্রিটমেন্টগুলো কী কী থাকে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কিন্তু ডিহাইড্রেশন থাকে, সেই জন্য হচ্ছে আমাদের 0.9% সোডিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে। ইউজুয়ালি একটা আনুমানিক বলে যে আমরা 6 লিটার উইদিন 3 আওয়ার্স করি। তারপরে হচ্ছে এখানে যেহেতু হাইপারগ্লাইসেমিয়া থাকে, আমাদের ইনসুলিন ইউজ করতে হবে। জিজ্ঞেস করে কোন ধরনের ইনসুলিন, লং অ্যাক্টিং নাকি হচ্ছে শর্ট অ্যাক্টিং, তখন হচ্ছে আমরা বলবো যে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি। তারপরে আসবে হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো, যেমন হচ্ছে পটাশিয়াম কারেকশন করতে হবে। পটাশিয়াম কারেকশনটা কিন্তু আবার স্যার ম্যাডামরা লেভেল অনুযায়ী জানতে চাই, যে যদি এটা 5.5-এর উপরে হয় তাহলে আমাদের কিছু করতে হবে না,
3.5 থেকে 5.5 এর মধ্যে হলে 40 মিলিমোল পার লিটার দিতে হবে। আর যদি লেস দেন 3.5 হয় তাহলে আমাদের সিনিয়র রিভিউতে যেতে হবে। আর লাস্ট যেটা হচ্ছে যে এখানে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, কারণ আমরা ইনসুলিন দিয়ে কারেকশন করতেছি, তো এখানে হচ্ছে গ্লুকোজ আমরা সাপ্লিমেন্ট দিতে পারি। তো মেইনলি অ্যাগেন 4 মেইন স্টেপ অফ ট্রিটমেন্ট: prevent dehydration by normal saline. Number 2, correction of hypoglycemia by insulin. Number 3, correction of electrolyte imbalance such as hypokalemia. And number 4, supplementation of glucose if necessary. তারপরে আসে হচ্ছে তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমরা কি কি মনিটর করি। এগুলো হলো যে আমাদের ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ অ্যান্ড কিটোন, নাম্বার 1। নাম্বার 2, ভেনাস বাইকার্বনেট অ্যান্ড পটাশিয়াম। নাম্বার 3, প্লাজমা ইলেকট্রোলাইটস। আর নাম্বার 4 আসবে হচ্ছে ভাইটাল সাইন্সগুলো। ভাইটাল সাইন্সের মধ্যে হচ্ছে পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, মানে মেইনলি কিন্তু 4টা: ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ অ্যান্ড কিটোন বডিজ, নাম্বার 2 ভেনাস বাইকার্বনেট লেভেল, নাম্বার 3 প্লাজমা ইলেকট্রোলাইটস, আর নাম্বার 4 ভাইটালস। এখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যখন আসে তখন হচ্ছে আরেকটা খুব কমন কমপ্লিকেশন যেটা হচ্ছে HHS, হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। এটার সাথে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ডিফারেন্সটা কি এটা জিজ্ঞেস করে। তখন আমরা বলবো হচ্ছে যে বেসিকলি দুইটা ডিফারেন্স থাকে। একটা হচ্ছে যে এখানে হাইপার কিটোনেমিয়া থাকে না, মানে এখানে হচ্ছে কিটোন লেভেলটা নর্মাল থাকে। যেহেতু কিটোন লেভেলটা নর্মাল থাকবে তাই হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে না, তাই এখানে মেটাবলিক কিটোঅ্যাসিডোসিস হয় না। আর ডিফারেন্স হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডিফারেন্স হচ্ছে ট্রিটমেন্টে। যেমন এইটার ট্রিটমেন্টটা হচ্ছে আমরা আরেকটু প্রলং পিরিয়ডে করতে পারি। যেমন ওটা আমাদের 24 আওয়ার্সের মধ্যে কারেকশন করতে হয়েছে, এটা আমরা 3 ডেজের মধ্যেও কারেকশন করতে পারি। আর এখানে হচ্ছে আমরা যে ইনসুলিনটা ইউজ করি ওই ইনসুলিনের ডোজটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস থেকে কম হয়, মানে ইউজুয়ালি বলে হাফ ডোজে দিই আমরা। তারপরে এই দুইটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়ার অ্যাকিউট কমপ্লিকেশনস। এখন হচ্ছে আরেকটা অ্যাকিউট যে কমপ্লিকেশন আসে ওটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়ার অনেকগুলা কজ থাকে অ্যাগেন, কিন্তু সবচেয়ে কমন যে কজগুলা ওটা হচ্ছে 3টা। অ্যাটলিস্ট এই 3টা বললেও হচ্ছে স্যার ম্যাডামরা খুশি হন। যে এখানে খুব কমন যেটা এরার্স ইন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর ইনসুলিন ডোজ, মানে আইদার আমরা হচ্ছে ইনসুলিনটা বেশি নিয়ে নিই বা হচ্ছে আমরা ওরাল যে হাইপোগ্লাইসেমিক এজেন্টসগুলো থাকে ওগুলা বেশি নিয়ে নিই। নাম্বার 2 থাকবে হচ্ছে মিসড, ডিলেইড অর ইনঅ্যাডিকুয়েট মিল, মানে আমরা ড্রাগসগুলো নেওয়ার পর ইনঅ্যাডিকুয়েট খাবার খাই না, তো আমাদের গ্লুকোজ লেভেলটা আরও বেশি ফল করে। আর নাম্বার 3 হচ্ছে আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল এক্সারসাইজ, মিনিং আমরা গ্লুকোজ বেশি ইউজ করে ফেলি। অ্যাগেন 3টা, আমার ড্রাগস বেশি নিয়ে নিচ্ছি, নাম্বার 2 আমরা ইনঅ্যাডিকুয়েট মিল খাচ্ছি, নাম্বার 3 আমরা গ্লুকোজ বেশি ইউজ আপ করে ফেলতেছি বাই এক্সারসাইজ। তারপরে এটা জিজ্ঞেস করে যে এটার ট্রিটমেন্টটা কী। এই ট্রিটমেন্ট আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করে বলতে হয়: মাইল্ড আর সিভিয়ার। এখন যদি একটা পেশেন্ট মাইল্ড কেসে থাকে মানে হচ্ছে ও বোধ কনসিয়াস আছে, ওর হাইপোগ্লাইসেমিক লেভেলটা এত বেশিও না, আর ও সোয়ালো করতে পারে, আমাদের তখন খুবই তাড়াতাড়ি ওরাল রিফাইন্ড ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, এই পুরো জিনিসটাই কিন্তু বলতে হয় যে ওরাল রিফাইন্ড ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট দিয়ে দিতে হবে। তারপর যদি পেশেন্ট সিভিয়ার থাকে তখন আবার 2 ভাগে আসে, যে পেশেন্ট কি আনকনসিয়াস আর নাকি পেশেন্ট কনসিয়াস। যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে আমাদের 2টা অপশান আছে: IM গ্লুকাগন, আর এটা থাকবে হচ্ছে IV 75 ml 20% ডেক্সট্রোজ। তারপরে আসবে হচ্ছে যদি এটা পেশেন্ট কনসিয়াস থাকে তখন আমরা দিব হচ্ছে ওরাল রিফাইন্ড গ্লুকোজ অর জ্যাম। আমি আরেকবার বলি, জিনিসটা হচ্ছে আমাদের 2 ভাগে ভাগ করতে হবে: মাইল্ড আর একটা হচ্ছে সিভিয়ার। আর সিভিয়ারের মধ্যেও আবার 2 ভাগ আছে, একটা হচ্ছে পেশেন্ট কনসিয়াস অ্যান্ড এবল টু সোয়ালো, আর একটা হচ্ছে পেশেন্ট আনকনসিয়াস অ্যান্ড নট এবল টু সোয়ালো। তারপরে আসে হচ্ছে যে স্যার ম্যাডামরা জানতে চায় যে একটা ডায়াবেটিক পেশেন্ট মনে করো আনকনসিয়াসনেস নিয়ে আসলো, তাহলে তুমি কেমনে বুঝবা যে এটা কি হাইপোগ্লাইসেমিয়া নাকি হাইপারগ্লাইসেমিয়া। এখন এইটারও অনেকগুলো ডিফারেন্স আছে, কিন্তু ক্লিনিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো ওগুলা বলতে হয়, যেটা হচ্ছে ফার্স্টে পালস। হাইপোগ্লাইসেমিয়াতে হচ্ছে আমরা হাই ভলিউম বাউন্ডিং পালস পাবো, আর হাইপারগ্লাইসেমিয়া মনে করি ডিকে মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমরা পাবো র্যাপিড থ্রেডি পালস। পালস গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসবে হচ্ছে ডিহাইড্রেশন শুধু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে থাকবে। নাম্বার 3 আসবে হচ্ছে সোয়েটিং থাকবে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াতে, হাইপারগ্লাইসেমিয়াতে থাকবে না। আর 4th নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাসিটোন ব্রেথ,
যেটা থাকবে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে। আর 5th পয়েন্ট হলো কুজমলস ব্রিদিং, যেটাও থাকবে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে। মোট 5টা হচ্ছে ডিফারেন্স বলতে হবে। একটা হচ্ছে পালস, নাম্বার 2 আসবে হচ্ছে ডিহাইড্রেশন, নাম্বার 3 সোয়েটিং, নাম্বার 4 অ্যাসিটোন ব্রেথ, আর নাম্বার 5 কুজমল ব্রিদিং। দেন আসে হচ্ছে আরেকটা কমপ্লিকেশন, যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির আমরা আর্লিয়েস্ট পসিবল সাইন কী পাই? অনেকজন অনেক কিছু বলে যে স্যার হচ্ছে প্রোটিন বা হচ্ছে অলিগো ইউরিয়া, এগুলা বলা যাবে না। ফার্স্ট সাইন যেটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। ইভেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথির নাম্বার 1 সাইন হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। আর এটার ট্রিটমেন্টটা কি? এই ট্রিটমেন্ট হচ্ছে এসি ইনহিবিটার্স বা এআরবি ইনহিবিটার্স। তারপরে যেটা আরেকটা কমপ্লিকেশন কমন জিজ্ঞেস করে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথিতে জিজ্ঞেস করে যে এটা কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে মোস্ট কমনলি আসে। এটা কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি। যেহেতু এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা আসে হচ্ছে গ্লাভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন, মানে হচ্ছে হাতের সিমটমসগুলো চলে যায় আর নিচে পায়ে মানে স্টকিং সিমটমসগুলো প্রেজেন্ট করে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলাইটিসের সবচেয়ে কমনলি আস্ক কোয়েশ্চেন্স। এখন আমরা আমাদের সেকেন্ড টপিকটাতে যাই। সেকেন্ড টপিকটা হচ্ছে থাইরয়েড। এখন থাইরয়েড এগেন দুইটা কমন কোয়েশ্চেন, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম নিয়ে, নাম্বার 2 আসবে হচ্ছে হাইপোথাইরয়েডিজম নিয়ে। ফার্স্টে শুরু করি হাইপারথাইরয়েডিজম নিয়ে। এখন হাইপারথাইরয়েডিজমে তো একটা বিশাল চার্টই আছে, যে হচ্ছে রেস্টলেসনেস থাকে, অনেক কিছু থাকে, কিন্তু যেহেতু এত কিছু জিজ্ঞেস করা যায় না, স্যার ম্যাডামরা কয়েকটা পিন পয়েন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আই সাইন্স কী হতে পারে একটা হাইপারথাইরয়েড পেশেন্টে। ওগুলা বলতে হবে যে নাম্বার 1 এক্সঅপথ্যালমাস, নাম্বার 2 লিড রিট্রাকশন অর লিড ল্যাগ, নাম্বার 3 কেমোসিস, নাম্বার 4 কর্নিয়াল আলসারেশন, আর নাম্বার 5 অপথ্যালমোপ্লেজিয়া। এই 5টা পয়েন্ট বলতে হবে। আর তারপর এটা জিজ্ঞেস করার পর একটু ভালো করলে জিজ্ঞেস করে যে আচ্ছা তাইলে হচ্ছে লিড রিট্রাকশন বা লিড ল্যাগটা কেন হয়? এটা হয় হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ দ্য লেভেটার প্যালপেব্রাস সুপিরিয়রিস। আর আরেকটা হচ্ছে যে এক্সঅপথ্যালমাস কেন হতে পারে? এটা হয় হচ্ছে গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেনগুলো অ্যাকিউমুলেট করে অরবিটটাকে পুশ করে। আর এটার সাথে জিজ্ঞেস করে আচ্ছা আই সায়েন্সগুলো যেহেতু বললা, এই আই সায়েন্সগুলো কোন টাইপ অফ হাইপারথাইরয়েডিজমে সবচেয়ে কমনলি প্রেজেন্ট থাকে? এটার অ্যান্সার হলো গ্রেভস ডিজিজ। এরপর আসে যে একটা হাইপারথাইরয়েড পেশেন্টের কোনটা সবচেয়ে কমন সিভিএস কমপ্লিকেশন হয়। সবচেয়ে কমন সিভিএস কমপ্লিকেশন এবং সবচেয়ে ফেটাল যেটা, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, এটার পর যে কোয়েশ্চেনটা আসে যে হাইপারথাইরয়েডিজমের কজগুলো কী কী। এখন কজগুলো অনেক থাকে, কিন্তু কমন যে কজগুলো যেগুলো মাস্ট বলতে হবে ওটা হলো নাম্বার 1 গ্রেভস ডিজিজ, নাম্বার 2 মাল্টিনডুলার গয়ট্রা, আর নাম্বার 3 থাইরয়েডাইটিস, যেখানে কমনলি থাকে হচ্ছে ডিকুয়ারভিয়েন্স ডিজিজ। এটার পর জিজ্ঞেস করে যে আচ্ছা হাইপারথাইরয়েডিজমে তো গ্রেভস ডিজিজ একটা খুবই কমন কজ, তো একটা গ্রেভস ডিজিজের পেশেন্টের ন্যাচারাল হিস্ট্রি কী? ন্যাচারাল হিস্ট্রি মানে হচ্ছে যদি আমরা ওকে কোনো ট্রিটমেন্ট না দিই ওই ডিজিজটা কেমনে প্রোগ্রেস করে। এখানে যেটা মেজরিটি কেসে হয় যে আইদার প্রলং পিরিয়ড অফ থাইরোটক্সিকোসিস থাকে অর ফ্লাকচুয়েটিং পিরিয়ড থাকে, মানে মাঝে মাঝে হাইপার থাইরয়েড হয়, মাঝে মাঝে আবার চলে যায়, আবার মাঝে মাঝে হাইপার থাইরয়েডে আবার মাঝে মাঝে চলে যায়। এটা মেজরিটিতে, মানে আইদার প্রলংড হাইপার থাইরয়েডিজম থাকে বা হচ্ছে রিল্যাপসিং রেমিটিং একটা কোর্স থাকে। আর মাইনরিটি কেসে যেগুলো হয় যে একটা সিঙ্গেল এপিসোড অফ হাইপার থাইরয়েডিজম হয়, তারপরে আইদার পেশেন্ট কমপ্লিটলি ইমপ্রুভ হয়ে যায় অর পেশেন্ট একদম উল্টা দিকে মানে হাইপোথাইরয়েডিজমের দিকে চলে যায়। এটাই হচ্ছে গ্রেভস ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি। এটা কিন্তু ইউজুয়ালি স্টুডেন্টরা হচ্ছে ডেভিডসন থেকে ছোট্ট একটা চার্ট আছে এই জিনিসটা খেয়াল করে না, কিন্তু ন্যাচারাল হিস্ট্রিটা কিন্তু অনেক স্যার ম্যাডামদের একটা প্রিয় কোয়েশ্চেন। তারপরে আসলে হচ্ছে যে আচ্ছা হাইপারথাইরয়েডিজমে তো অনেকগুলো কজ আছে, কিন্তু তুমি একটা কজ বলো যেখানে থাইরয়েডটা পেইনফুল হয়ে যায়। এইটার অ্যান্সার হচ্ছে ডিকুয়ারভিয়েন্স থাইরয়েডাইটিস। এটা একটা মাত্র হাইপারথাইরয়েডিজমের কজ যেটা হচ্ছে পেইনফুল, কারণ এটা কোনো ভাইরাল বা অন্য কোনো ইনফেকশন সোর্স থেকে থাইরয়েডটাকে ইনভলভ করে। যেহেতু থাইরয়েডে তারপরে ইনফ্লেমেশন হওয়া শুরু করে, তাই থাইরয়েড হরমোনসগুলো রিলিজ হয়ে যায়। ওই রিলিজ হওয়ার জন্যে হাইপারথাইরয়েডিজম কজ হয়। নেক্সট যে কোয়েশ্চেনটা আসে যে তাহলে হচ্ছে থাইরয়েডের ট্রিটমেন্টগুলো কী কী, এটা আমরা 3 স্টেপে ডিভাইড করে বলবো। যে নাম্বার 1 অ্যান্টিথাইরয়েড ড্রাগস, নাম্বার 2 সার্জারি, আর নাম্বার 3 রেডিও অ্যাক্টিভ আয়োডিন।
যেহেতু আমরা মেডিসিন নিয়ে কথা বলতেছি, তো অবভিয়াসলি স্যার ম্যাডামরাও অ্যান্টিথাইরয়েড ড্রাগসটাই বেশি জানতে চাবে। এখন অ্যান্টিথাইরয়েড ড্রাগসের বেশি কিছু জিজ্ঞেস করে না, বাস জিজ্ঞেস করে হচ্ছে নামটা কি, আর হচ্ছে ওদের সবচেয়ে কমন সাইড এফেক্টগুলো কি। নামগুলো হচ্ছে ইজি, ওই প্রোপালথায়োইউরাসিল, কার্বিমাজল, মেথিমাজল। নেক্সট কোয়েশ্চেনটা আসে যে এগুলোর মধ্যে প্রেগনেন্সিতে সেফ কোনটা? প্রোপালথায়োইউরাসিল। তারপর আসে তাহলে কার্বিমাজল আর মেথিমাজল কেন হচ্ছে সেফ না? কারণ এটা হচ্ছে অ্যাপ্লাসিয়া কিউটিস করে। অ্যাপ্লাসিয়া কিউটিস মানে হচ্ছে যে হাতে পায়ে চামড়ার স্কিনগুলো থাকে না, মাথায় থাকে না, হাতে পায়ে স্কিনগুলো চলে যায়। তারপরে জিজ্ঞেস করবে যে কার্বিমাজল আর মেথিমাজলে শুধু প্রেগনেন্সিতে অ্যাপ্লাসিয়া কিউটিস ছাড়াও আরেকটা খুবই একটা গ্রেভ কমপ্লিকেশন আছে, ওটার নাম কি? ওটা হলো অ্যাগ্রানুলোসাইটোসিস। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে আমাদের হোয়াইট ব্লাড সেলে যতগুলো গ্র্যানুলোসাইটস আছে, পার্টিকুলারলি নিউট্রোফিল, ওটা অনেক দূর কমে যায় এবং বডিতে প্রোফাউন্ড ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে তাহলে হাইপারথাইরয়েডিজমে। হাইপারথাইরয়েডিজমের আরেকটা খুব কমন কোয়েশ্চেন হলো যে সাপোজ একটা হাইপারথাইরয়েডিজম পেশেন্টের ইনফেকশন হয়েছে আর ও হচ্ছে ইনঅ্যাডিকুয়েটলি ট্রিটেড আছে এবং হঠাৎ করে অলমোস্ট হচ্ছে ফিভার, ট্যাকিকার্ডিয়া এইসব শুরু হয়েছে, তাহলে আমরা কি বলবো? এটা কি ডায়াগনোসিস? এটা ডায়াগনোসিস হলো যে এটা একটা থাইরোটক্সিক স্টর্ম। এটা সবচেয়ে কমনলি ট্রিগার্ড হয় যদি কোনো একটা ইনঅ্যাডিকুয়েটলি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটেড হাইপারথাইরয়েডিজম পেশেন্টের ইনফেকশন বা কোনো মেজর সার্জারি, এমআই এরকম কোনো কিছু হইলে লার্জ অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন রিলিজ হয়, ওটাতে শুরু হয় থাইরোটক্সিক স্টর্ম। কারণ থাইরোটক্সিক স্টর্মে হচ্ছে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট অনেক কিছুভাবে, কিন্তু আমি যেভাবে মনে রাখতাম ওটা হচ্ছে 4P দিয়ে। একটা হচ্ছে P ফর প্রোপানোনল, নাম্বার 2 আসবে হচ্ছে প্রেডনিসোলন, নাম্বার 3P আসবে হচ্ছে প্রোপালথায়োইউরাসিল বা হচ্ছে কার্বিমাজলও আমরা দিতে পারি, আর হচ্ছে নাম্বার 4P হচ্ছে মানে আমি হচ্ছে আয়োডিনকেই হচ্ছে P দিয়ে মনে রাখতাম। তো এটা 4P হলো থাইরোটক্সিক স্টর্মের ট্রিটমেন্ট। এখন এর পরে আসে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমেও সাইন্স অ্যান্ড সিমটমসটা ফার্স্টে জিজ্ঞেস করা হয়। সাইন্স সিমটমস অ্যাগেন বিশাল বড় লিস্ট আছে, কিন্তু যেই পয়েন্টগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সেটা হলো যে পেশেন্ট অলওয়েজ টায়ার্ড আর উইক থাকবে। আর সিমটমসে সাইন্সে হলো যে এটা ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জ্যাক। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বারবার জিজ্ঞেস করে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বেডসাইড এক্সামিনেশন কি, তখন আমাদের বলতে হবে হাইপোথাইরয়েডিজমে সেটা হলো ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জ্যাক। তারপরে কোয়েশ্চেন আসে যদি আমরা একটা ইনভেস্টিগেশন করতে পারি থাইরয়েডে, ওটার নাম কি হবে? ওটা হবে হচ্ছে TSH। কেন TSH? কারণ TSHটা আমাদের বোথ হচ্ছে ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অ্যান্ড সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম দুইটাই ডিটেক্ট করতে হেল্প করবে। কারণ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কিন্তু TSH হচ্ছে অ্যাবাভ নর্মাল থাকে, বা T3 T4 কিন্তু আবার এত কমে যায় না। যদি আমাদের ওয়ান সিঙ্গেল ইনভেস্টিগেশন করতে বলে আমরা TSHটাই করব। তারপরে হচ্ছে আসে যে এখানেও হচ্ছে থাকে যে তাহলে যেহেতু হাইপারথাইরয়েডিজমে থাইরোটক্সিক স্টর্ম আছে, হাইপোথাইরয়েডিজমে হচ্ছে আরেকটা কমপ্লিকেশন হতে পারে। ওর নাম কি? ওর নাম হচ্ছে মিক্সিডিমা কোমা। তো মোটামুটি হচ্ছে থাইরয়েড থেকে এইসবই হচ্ছে জিজ্ঞেস করা হয়। এরপরে যে আরেকটা ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন ডিসঅর্ডার, সেটার নাম হলো কুশিং সিনড্রোম। এখন কুশিং সিনড্রোমে ফার্স্টেই জিজ্ঞেস করে যে কুশিং সিনড্রোমের কজগুলা কি। কুশিং সিনড্রোমের কজগুলা কিন্তু দুই ভাগে ভাগ করে বলতে হয়, একটা হচ্ছে ACTH ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ACTH ইন্ডিপেন্ডেন্ট। ACTH ডিপেন্ডেন্টের মধ্যে নাম্বার 1 অ্যান্ড মোস্ট কমন কজ হচ্ছে পিটুইটারি কজ, মানে পিটুইটারি অ্যাডেনোমা। এটাকে কিন্তু আমরা আবার কুশিংস ডিজিজও বলি। তো মাঝে মাঝে হচ্ছে বাচ্চারা অনেক কনফিউজড হয়ে যায়। কুশিং সিনড্রোম কিন্তু সব কিছু ইনক্লুড করে। কুশিং সিনড্রোমের ভিতরে যেটা পিটুইটারি কজটা, শুধু ওইটাকে কুশিং ডিজিজ বলা হয়। আচ্ছা, এটা হলো ACTH ডিপেন্ডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটোপিক ACTH প্রোডাকশন, যেটা মোস্ট কমনলি করে হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। এটা গেল হচ্ছে ACTH ডিপেন্ডেন্ট কজগুলা। তারপর আমরা আসি হচ্ছে ACTH ইন্ডিপেন্ডেন্ট কজগুলা কী কী। ACTH ইন্ডিপেন্ডেন্ট কজগুলার মধ্যে নাম্বার 1 অ্যান্ড মোস্ট কমন হচ্ছে আয়াট্রোজেনিক কজ, মানে গ্লুকোকর্টিকয়েডস, প্রলং ইউজ অফ গ্লুকোকর্টিকয়েডস। সেই জন্যে মাঝে মাঝে সিনারিও এভাবে দেয় যে মনে করো যে একটা পেশেন্ট হচ্ছে অ্যাজমাতে ভুগতেছে বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছে, তো ও হচ্ছে লং টার্ম ট্রিটমেন্ট পায়। তারপর কিছুদিন পর দেখা গেল যে হঠাৎ করে ওর বডি ওয়েট বেড়ে যাচ্ছে বা ওর উন্ড হিলিং অনেক টাইম লাগতেছে। এটার কজ কি?
এটা কজ কিন্তু স্টেরয়েডস, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস বা হচ্ছে প্রলং পিরিয়ড অফ অ্যাজমাতে কিন্তু অনেক সময় প্রলং পিরিয়ড অফ স্টেরয়েডস ইউজ করা হয়। এই স্টেরয়েডটা কিন্তু কুশিং সিনড্রোম করার পিছে একটা বিশাল বড় একটা রিজন। তো আমাদের দেশেও কিন্তু নাম্বার 1 কজ কিন্তু আয়াট্রোজেনিকটাই, মানে হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। আর এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্টের সেকেন্ড কজটা হচ্ছে অ্যাড্রিনাল অ্যাডেনোমা। তাহলে আমি আবার বললাম, দুই ভাগে ভাগ করবা, এসিটিএইচ ডিপেন্ডেন্ট আর এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। যার মধ্যে এসিটিএইচ ডিপেন্ডেন্টের মধ্যে পড়বে হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা, আর নাম্বার 2 একটোপিক এসিটিএইচ প্রোডাকশন পার্টিকুলারলি বাই স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। আর নাম্বার 2 আসবে হচ্ছে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্টের মধ্যে থাকবে আয়াট্রোজেনিক কজ সাচ ইজ গ্লুকোকর্টিকয়েড ইউজ অ্যান্ড অ্যাড্রিনাল অ্যাডেনোমা। তারপরে আসে হচ্ছে যে তাহলে কুশিং সিনড্রোমের সাইন সিমটমসগুলো কি। সাইন সিমটমস কিন্তু এগেন একটা বিশাল বড় লিস্ট আছে, বাট যেই কথাগুলা মানে স্পেসিফিক টু কুশিং সিনড্রোম ওই কথাগুলো যেন বাদ না যায়, যেমন মুন ফেস, বাফেলো হাম্প, পেন্ডুলাস অ্যাবডোমেন, রেডিশ পার্পল অ্যাবডোমিনাল স্ট্রায়া। এই 4টা পয়েন্ট কিন্তু ভেরি স্পেসিফিক টু কুশিং সিনড্রোম। তো এই কথাগুলো হচ্ছে অবশ্যই বলতে হয়। এখন এগুলো বলার পর হচ্ছে স্যার ম্যাডামরা একটু জানতে চায় যে আচ্ছা, এই যে তুমি বলতেছো যে অ্যাবডোমিনাল স্ট্রায়া ফর্ম হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা এই জন্য হয় কারণ এক্সেসিভ কর্টিকোস্টেরয়েড যেটা থাকে কুশিং সিনড্রোমে, ওইটা ফাইব্রোব্লাস্ট আর কোলাজেনকে ইনহিবিট করে। এটার জন্য উন্ড হিলিং প্রপারলি হয় না, প্লাস স্কিনের টেনসাইল স্ট্রেংথটা কমে যায়। হেন্স অনেক ইজিলি অ্যাবডোমিনাল স্ট্রায়াগুলো ফর্ম হয়। আর মুন ফেস, বাফেলো হাম্প এগুলো এই জন্য হয় কারণ এক্সেসিভ লিপিডস আর এক্সেসিভ গ্লুকোজ প্রোডাকশন থাকে যারা ওখানে ডিপোজিট করে। নেক্সট যে কমন কোয়েশ্চেনটা থাকে কুশিং সিনড্রোমে যে হাউ ডু ইউ ডায়াগনোস ইট। এখন এটা কিন্তু ডেভিডসনে হচ্ছে এটা খুবই বড় অ্যান্ড আমার কাছে অ্যাটলিস্ট লাগে এটা খুবই কনফিউজিং চার্ট আছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি যেভাবে বুঝছি আমি তোমাদেরকে একটু ইজি করার চেষ্টা করতেছি। ফার্স্ট আমরা যেটা করব হচ্ছে আমরা কর্টিসল লেভেলটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। Number 1, 24-hour free urinary cortisol. Number 2, salivary cortisol. And number 3, low dose dexamethasone suppression test. এই 3টা টেস্ট আমরা ফার্স্টে করব। যদি আমরা দেখি যে 24 আওয়ার্স ফ্রি ইউরিনারি কর্টিসল অনেক হাই, তারপরে নাম্বার 2 স্যালাইভারি কর্টিসল লেভেলটাও অনেক হাই, আর নাম্বার 3 লো ডোজ ডেক্সামেথাসন। ডেক্সামেথাসন জিনিসটা কিন্তু হচ্ছে এটা ইউজুয়ালি কর্টিসল লেভেলটাকে হচ্ছে সাপ্রেস করে দেয় নর্মাল স্টেটে। কেন? কারণ ডেক্সামেথাসন নিজেও কিন্তু একটা স্টেরয়েড, তো ওইটা কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিয়ে এসিটিএইচকে ইনহিবিট করবে, কর্টিসলকে ইনহিবিট করবে, এটা নর্মাল সিচুয়েশনে। বাট কুশিং সিনড্রোমে অলরেডি এত বেশি গ্লুকোকর্টিকয়েড থাকে যে লো ডোজ ডেক্সামেথাসন এটাকে সাপ্রেস করতে পারে না। তো আমরা ফার্স্ট ইনিশিয়াল ডায়াগনোসিসের জন্য 3টা পয়েন্ট, 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল হাই থাকবে, নাম্বার 2 স্যালাইভারি কর্টিসল লেভেলটাও হাই থাকবে, নাম্বার 3 লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্টে সাপ্রেসড হবে না। এটাতে আমরা বুঝলাম যে এটা হচ্ছে কুশিং সিনড্রোম। তারপরে আসে হচ্ছে নেক্সট স্টেপ, যে এটা কুশিং সিনড্রোম ঠিক আছে, কিন্তু এটা আমরা এটা কি কজ, মানে এটা কি এসিটিএইচ ডিপেন্ডেন্ট কজ নাকি এটা এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কজ। তখন আমরা আসবো হচ্ছে এসিটিএইচ লেভেলে। এসিটিএইচ লেভেলটা যদি কম থাকে, মানে হচ্ছে লেস দেন 1.1 পিকোমোল পার লিটার, এত মানে ভ্যালুটা না মনে রাখলেও যদি এসিটিএইচ লো থাকে মানে এটা এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কজগুলোর জন্য। এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্টে কিন্তু 2টা কজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আয়াট্রোজেনিক গ্লুকোকর্টিকয়েডস আর নাম্বার 2 অ্যাড্রিনাল অ্যাডেনোমা। এটা গেল এসিটিএইচ যদি লো থাকে। নাম্বার 2 যদি এসিটিএইচ হাই থাকে তাহলে হচ্ছে আমাদের আবার হলো 3টা টেস্ট করতে হবে। এখানে হচ্ছে আমরা এমআরআই অফ দ্য পিটুইটারি করব, নাম্বার 2 সিআরএইচ স্টিমুলেশন টেস্ট, নাম্বার 3 হাই ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। যদি এমআরআই অফ দ্য পিটুইটারিতে আমরা একটা অ্যাডেনোমা দেখি তাহলে এটা আমরা বুঝে যাব যে এটা হচ্ছে কুশিংস ডিজিজ, মানে এটা পিটুইটারি অ্যাডেনোমা। নাম্বার 2 সিআরএইচ স্টিমুলেশন টেস্ট যদি পজিটিভ থাকে, মানে হচ্ছে সিআরএইচ দিলে যদি এসিটিএইচ লেভেলটা হচ্ছে বেড়ে যায়, এইটাও পিটুইটারি অ্যাডেনোমা। আর হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট, মানে হচ্ছে ডেক্সামেথাসনের লেভেলটা যদি আমরা অনেক বেশি বাড়াই দিই তাহলে যদি হচ্ছে কর্টিসলের লেভেলটা কমে যায় তাহলেও এটা পিটুইটারি অ্যাডেনোমা। আমি কি মনে রাখতাম যে পিটুইটারি অ্যাডেনোমাতে হচ্ছে সব টেস্টগুলো পজিটিভ আসে, আর যেটা আরেকটা কজ মানে হচ্ছে একটোপিক এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কজগুলোতে ওটাতে কোনো কিছুই পজিটিভ আসে না। তো আমি হচ্ছে আরেকবার বললাম, ফার্স্ট আমরা কুশিং
সিনড্রোমটা ডায়াগনোজ করে ফেলার পর সেকেন্ড আমরা কিন্তু কজগুলো বের করি। ওটা কেমনে করি? এসিটিএইচ মেজার করে। এসিটিএইচ যদি কম আসে তাহলে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কজ, যেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস আর অ্যাড্রিনাল অ্যাডেনোমা। যদি এসিটিএইচটা বেশি আসে তখন আমরা আবার 3টা টেস্ট করব, এমআরআই, সিআরএস স্টিমুলেশন টেস্ট, হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। তিনোটাই আসে পিটুইটারি অ্যাডেনোমাতে, আর তিনোটাই নেগেটিভ আসে হলো একটোপিক এসিটিএইচ প্রোডাকশন। এভাবে আমরা কুশিং সিনড্রোমে ডায়াগনোসিসটা করি। ওকে, তারপরে এটা আসার পর যদি বাচ্চারা একটু ভালো করে তখন স্যার ম্যাডামরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আচ্ছা মনে করো একটা পেশেন্টের পিটুইটারি অ্যাডেনোমা ডায়াগনোসিস হয়ে গেল, কিন্তু তাও আমরা ওর পিটুইটারি অ্যাডেনোমাটা না কেটে আমরা ওর অ্যাড্রিনাল গ্ল্যান্ডসগুলো কেটে ফেললাম, তাহলে ওর একটা কমপ্লিকেশন হতে পারে। এই কমপ্লিকেশনটার নাম কি? ওই কমপ্লিকেশনটার নাম হলো নেলসন সিনড্রোম। নেলসন সিনড্রোমটাতে কি হয়, যদি মনে করো আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কেটে ফেললাম, তাহলে বডিতে কিন্তু গ্লুকোকর্টিকয়েড লেভেলটা একটু কমে যায়। এটা কমে যাওয়ার জন্য আমাদের আমাদের পিটুইটারিতে আরও বেশি এসিটিএইচ স্টিমুলেট হয়। এসিটিএইচের সাথে কিন্তু আরেকটা হরমোনও আসে, ওর নাম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা হাইপার পিগমেন্টেশন করে। কোথায় হাইপার পিগমেন্টেশন করে? সান এক্সপোজড এরিয়াস অ্যান্ড প্রেশার এরিয়া, যেমন করে এলবো বা অ্যাঙ্কেল। তো যদি আমরা একটা পিটুইটারি অ্যাডেনোমা পেশেন্টের পিটুইটারি অ্যাডেনোমাটা না কেটে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কেটে ফেলি, তাহলে হাইপার পিগমেন্টেশন হয় ইন সান এক্সপোজড এরিয়াস অ্যান্ড প্রেশার এরিয়াস, আর এটাকে আমরা বলি নেলসন সিনড্রোম। অবভিয়াসলি কুশিং সিনড্রোম যদি আসে, ওর অ্যাবসলিউট অপোজিট যেটা অ্যাডিসন্স ডিজিজ, এটা আমাদের আজকে লাস্ট টপিক, আর এটাও বেশ ইম্পর্টেন্ট। এখন অ্যাডিসন্স ডিজিজটা যখন আমরা আসি তখন আমাদের জিজ্ঞেস করে কজ কি। কজ অ্যাগেন অনেকগুলো আছে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যে কজগুলো নাম্বার 1 আসবে সেটা হলো ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। নাম্বার 1, আমাদের দেশে টিবি খুবই কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড, আর এই টিউবারকুলোসিসটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে খুব কমনলি ইনভলভ করে। তো ডিসেমিনেটেড টিবি কথাটা কোনোভাবেই ভোলা যাবে না। সেকেন্ড আসবে মেটাস্ট্যাটিক কার্সিনোমা, আর নাম্বার 3 HIV অ্যান্ড AIDS। আরও অনেকগুলো কজ আছে, কিন্তু এই 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ। তারপরে অ্যাডিসন্স ডিজিজে সাইন সিমটমগুলো জিজ্ঞেস করে। ইউজুয়ালি দেখবা সাইন সিমটম শুধু জিজ্ঞেস করে না, কজ সহ জিজ্ঞেস করে। যেমন জিজ্ঞেস করে হাইপোটেনশন, ভমিটিং, তারপরে হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। এটা কেন থাকে? এটা কিন্তু অ্যাডিসন্স ডিজিজে আমাদের মিনারেলোকর্টিকয়েডস আর কর্টিকোস্টেরয়েড লেভেলটা কিন্তু কমে যায়। অ্যান্ড মিনারেলোকর্টিকয়েডস মানে অ্যালডোস্টেরনের কাজটা কি? ওটা কিন্তু পটাশিয়ামের লেভেলটাকে কমায় দেয়, মানে বোথ পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন দুইটাকেই সিক্রেট করে দেয়। কিন্তু যেহেতু এটা কাজ করতেছে না, তাহলে এখানে কি হবে? এখানে হাইপারক্যালেমিয়া হয়ে যাবে অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। আর হাইপোটেনশনও এই জন্যই হয় কারণ কর্টিকোস্টেরয়েডস আর অ্যালডোস্টেরন কিন্তু বডিতে ফ্লুইড রাখে, যেহেতু এগুলা কমে গেছে তা আমাদের বডি ফ্লুইড লেভেলটা কম থাকে। বডি ফ্লুইড লেভেল কমে গেলে অবভিয়াসলি হাইপোটেনশনে রেজাল্ট করবে। এখন একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে সাডেন অ্যাড্রিনাল ক্রাইসিস, এটার নাম্বার 1 কজ কি? অ্যাড্রিনাল ক্রাইসিসের নাম্বার 1 কজ সাডেন উইথড্রওয়াল অফ গ্লুকোকর্টিকয়েডস। যদি আমরা হঠাৎ করে গ্লুকোকর্টিকয়েডটা স্টপ করে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে মানে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিসটা যেটা আছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, ওটা হঠাৎ করে ডিসরাপ্টেড হয়ে যায়। যেই হঠাৎ করে ডিসরাপ্টেড হয়ে যায়, একটা অ্যাড্রিনাল ক্রাইসিস ডেভেলপ করে। অ্যাড্রিনাল ক্রাইসিসের সবগুলো হরমোন লেভেলগুলো সাডেনলি ডাউনফল করে যায়। এখন এই অ্যাড্রিনাল ক্রাইসিসের ম্যানেজমেন্ট কি? এটাও স্যার ম্যাডামদের খুবই প্রিয় একটা প্রশ্ন। এটা পেজ 673 মোস্ট লাইকলি ডেভিডসনে একটা চার্ট আছে, ছোট্ট একটা বক্স করে। ওর ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে। যদি ভিতরে পয়েন্টগুলো আমরা একান্ত নাই মনে রাখতে পারি, অ্যাটলিস্ট হেডিংগুলো যেন মনে রাখি। 4টা হেডিং থাকে। নাম্বার 1, কারেক্ট ভলিউম ডিপ্লিশন। নাম্বার 2, রিপ্লেস দ্য গ্লুকোকর্টিকয়েডস। মোস্ট লাইকলি এখানে ইউজ করা হয় হাইড্রোকর্টিসন অর ডেক্সামেথাসন। নাম্বার 3, correct any other metabolite abnormalities, most commonly hypoglycemia and hyperkalemia. And number 4, identify and treat the underlying cause. আমি আবার বললাম 4টা মেইন পয়েন্ট আছে। কারেক্ট ভলিউম ডিপ্লিশন, রিপ্লেস দ্য গ্লুকোকর্টিকয়েডস, কারেক্ট এনি মেটাবোলাইক অ্যাবনর্মালিটিস, অ্যান্ড নাম্বার 4, আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট দ্য আন্ডারলাইং কজ। এটা অ্যাড্রিনাল ক্রাইসিসের ট্রিটমেন্ট। মোটামুটি এন্ডোক্রাইনোলজিতে এই চারটেই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আবার বললাম, ফার্স্টে ডায়াবেটিস মেলাইটাস, নাম্বার 2 আসবে থাইরয়েড ডিসঅর্ডার্স ইনক্লুডিং হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম,
নাম্বার 3 আসবে কুশিং সিনড্রোম, অ্যান্ড নাম্বার 4 আসবে হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ। এছাড়া অবভিয়াসলি আরও অনেক এন্ডোক্রাইন ডিসঅর্ডার্সগুলো আছে, যেমন প্যারাথাইরয়েডিজম আছে, তারপরে শিহান সিনড্রোম, হাইপোপিটুইটারিজম, হাইপারপিটুইটারিজম, ডায়াবেটিস ইনসিপিডিস, কিন্তু এগুলো একটু লেস কমনলি আস্ক কোয়েশ্চেন্স। আমি সবচেয়ে ইম্পর্টেন্টগুলাই হচ্ছে এইটুক সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম। আই হোপ তোমরা সবাই হচ্ছে একটু হলেও বুঝছো, যতটুকু হেল্প করতে পারছি করলাম। থ্যাংক ইউ সবাইকে।